আজকের রাতটাই তো একসাথে থাকার রাত আমাদের, অন্য কোথাও কেন থাকবো? মাহাদের হঠাৎ এমন কাছে আসায় চুমু খাওয়ায় অয়ন্তীর শরীর অবশ অবশ লাগছে। মাহাদের বুকে হাত দিয়ে শার্ট আঁকড়ে ধরে বলে, কি করলে এটা? মাহাদ ওর গালে আর একবার ঠোঁট ছুঁয়ে বলে, কি করলাম? মাহাত ভাই। মাহাদ শাড়ির ফাঁকে হাত ঢুকে কোমরের উন্মুক্ত অংশে রাখে, ওকে কাছে টেনে বলে, একটু আগে বিয়ে হয়েছে আমাদের, বারবার ভাই ডাকবি না। আমি দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে পড়ে যাব। সাথে সাথে মাহাদ ওকে কোলে উঠিয়ে নেয়। পড়বি না, আমি আছি। তুমি এমন কেন করছো? কারণ বউ তুই এখন আমার। আমার ভয় লাগছে। কেন? আমাকে নামিয়ে দাও, আমি ফ্রেশ হয়ে ঘুমোবো। আমি সব করে দিচ্ছি। না প্লিজ, আমি মরে যাব, প্লিজ না। হুস, আমি আছি, কিছু হবে না, ট্রাস্ট মি। মেহেরিন থেকে গেলেও সকাল সকাল এবারে দুই জামাই সহ এক মেয়ে চলে গিয়েছে। মাহাদ আর তার বাবার আজকের দিনটা ফ্রি থাকার কথা থাকলেও তা ছিল না। রাতেই আরেকটা মিটিং ফাইনাল হয়, আর সকাল সকাল চলে গিয়েছে দুজন। মাহাদের মাও চলে গিয়েছেন স্বামী ছেলের সাথে। রয়ে গিয়েছে শুধু মেহেরিন। অয়ন্তীর উঠতে অনেক দেরি হয়। সে উঠে নিচে আসলে দেখে সবাই যার যার কাজে ব্যস্ত। কেউ তার দিকে তেমন মনোযোগ দেয় না ইচ্ছে করেই, যাতে মেয়েটা অস্বস্তি বোধ না করে। সে নিচে আসতে আসতে সবাই নাস্তা করে নিয়েছে, এখন নিজেদের কাজে মগ্ন। নীরবে ডাইনিং থেকে খেয়ে উঠে ওপরে চলে যেতে নিলে সোফায় বসে থাকা দাদি ডেকে ওঠে। সে ইতস্তত করে পাশে যায়। দাদি ওকে বসতে বলে। কেমন হলো অভিজ্ঞতা? অয়ন্তী মেকি রাগ দেখিয়ে লজ্জা পেয়ে উঠে চলে যেতে চায়। আরে আরে বসো নাতনি, এত লজ্জা পেতে হবে না, আমার কাছে সব জানি বুঝি, তোমার সময় কাটিয়ে এসেছি। বুড়ো বয়সে এসেছো, তাও শয়তানি যায়নি তোমার। তাছাড়া তোমরা সবাই মৃত্যু, আমি আর কারোর সাথে কথা বলবো না। এত বড় অপবাদ! কি মিথ্যাচার করেছি আমরা, বলো বলো। করনি, আমাকে সময় দেবে। এখন এখন কি সংসার শুরু হচ্ছে নাকি যে ভয় পাচ্ছিস? আরও কত কি বলেছিলে? তাহলে কালকে মাহাত ভাইকে আমার রুমে পাঠালি কেন? আমার ভাইজান আদর সোহাগ বেশি দিয়ে ফেলছে নাকি? এক রাতে এত অভিযোগ, দুদিন পর দেখবা বরকে ছাড়া বাপের বাড়ি থাকতেও আর ভালো লাগবে না। এখন করে নাও যত অভিযোগ করার। আর শোনো, বরকে ভাই ডাকতে নেই, আল্লাহ পাপ দেবেন। তুমিও তোমার নাতির মতো অশ্লীল, তোমার সাথে কথা বলে লাভ নেই। বাবা, সে অশ্লীল, তাও জেনে গেলে এক রাতে? অয়ন্তী এবার উঠে চলে যেতে যেতে চাইলে দাদি হাত ধরে আবার বসান। তারপর সিরিয়াসভাবে বলেন, ওষুধ খেয়ে নিও, আজকে রাতে মাহাত নানুভাই আবার আসবে। আমি বলে রেখেছি যাওয়ার সময় তাকে নিয়ে আসতে বলবে। লজ্জা লাগলে আমাকে বলো, আমি নিয়ে আসতে বলবো। দাদি? আমি জানি, আমি তোমার দাদি, নতুন কিছু জানাও, পারলে নানি শাশুড়ি ডাকো। আর শোনো, আমি মজা করছি না, তোমাকে ও বাড়িতে যখন রিসিপশন হবে তখন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাচ্চা হয়ে গেলে তোমার জন্যই সমস্যা, অপ্রস্তুত হবে সবার সামনে। তাছাড়া এই বিষয়টা দেখতেও সুন্দর দেখায় না আমাদের সমাজে। আল্লাহর ইচ্ছার আগে কোনো কথা নেই, কিন্তু আমি তোমার দাদি, তোমার ভালো চাই দেখে পরবর্তীতে যেন লজ্জায় না পড়ো, তাই আগে থেকে সাবধান করে রাখলাম। অয়ন্তীর লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, তাও মিনমিন করে কোনোভাবে বলে, ওসব কিছু হয়নি দাদি, তুমি ভুলভাল ভাবছো। আচ্ছা। অয়ন্তীর দিকে ফিরে ওকে আপাদমস্তক দেখে নিয়ে বলে, হুম। ঠিক আছে। অয়ন্তী আর তাড়া নেই, আস্তে আস্তে উঠে পালিয়েছে কোনোভাবে। বাড়িতে এই কদিনের টানা ব্যস্ততায় প্রাণেশা দিথি ইসি সবারই পড়া সব পিছিয়ে গিয়েছে। তাই আজ ওদের সবাইকে মিসেস আয়েশা আমিন যার যার কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বলেছেন বারবার। মেয়েগুলো সব এত এত পড়া মিস দিয়েও চুপচাপ, কারো কোনো টেনশন নেই। ওনাকে বারবার বলে বলে পড়ার কথা স্মরণ করিয়ে দিতে হচ্ছে। বিশেষ করে প্রাণেশা সবচেয়ে পিছিয়ে আছে, নানান ঝামেলায় বেশ অনেকগুলো দিন কলেজ মিস দিয়েছে মেয়েটা, তাই ওর যাওয়া তো আবশ্যক মনে করেছেন তিনি। দিদিও যাবে, তবে ইসিয়াজ পিরিয়ড হয়েছে তাই সে যাবে না। মেহেরিনও চলে যেতে চাচ্ছে বাড়ি, ওর নাকি কি কাজ আছে। তো সকাল সকাল মেহেরিন, দিথি, প্রাণেশা তিনজনেই একসাথে বের হলো। দিথি তার ইউনিভার্সিটি নেমে গিয়েছে, মেহেরিনও মার্কেটে নেমেছে, ওর কিছু কেনার ছিল, তারপর এদিক থেকে বাড়ি চলে যাবে। আর প্রাণেশাও যথাযথভাবে তার কলেজে চলে গেল।
প্রাণেশা এখন ক্লাসরুমে বসে আছে, তার বান্ধবী মেহা এখনো আসেনি। কেন আসলো না কে জানে। আসার আগে তো যোগাযোগ করে এসেছিল এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তাহলে ওর ভাবনার মধ্যে ক্লাসরুমে প্রবেশ করতে করতে দেখা যায় মেহাকে। সে হাত নাড়ায়, ওর ইশারায় মেহা এসে পাশে বসলো। প্রাণেশা তার দিকে তাকায়, চোখ মুখ শুকনো লাগছে, মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। মেহা কি কোনো সমস্যায় পড়েছে? এভাবে ভেবে সে জানতে চায় কি হয়েছে তার, চোখ মুখ এমন কেন লাগছে। ওর কথা শুনে মেহা বলে, আর বলিস না বোন, বাড়িতে অনেক সমস্যা চলছে। কিভাবে যে আজকে কলেজে এসেছি আমিই জানি। প্রাণেশা ওর কথা শুনে ইশারায় সমস্যা জানতে চাই। আমার আপুকে নিয়ে, ওকে দুদিন হলো শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে আমার বাবা। ওর যে বরটা আছে, অদ্ভুত মানুষ একটা। আমার আপুকে একটুও শান্তি দেয় না। আমার পরিবারের কাছে কতভাবে অনুরোধ করে ওকে বিয়ে করেছিল তখন। তবে আমার বাবা ভাইয়া ওকে আগে নিজের পায়ে দাঁড় করাতে চেয়েছিল বলে মানাও করে দিয়েছিল, কিন্তু ওদের মিষ্টি মিষ্টি কথায় এসে বিয়ে দিয়েছে, আর এখন ভুগতে হচ্ছে। মূল সমস্যা কি? নিয়ে এসেছে কেন? আর আপুকে কি ভালোবাসে না ওর স্বামী? আল্লাহ মালুম, ভালোবাসে কি বাসে না। বাসলেও বুঝতে পারি না কেমন ভালোবাসে এসব। একটা মানুষ এত টক্সিক কি করে যে হয়। দুলাভাই আমাদের এক আত্মীয়ের বিয়েতে আপুকে দেখে পছন্দ করেছিল। প্রস্তাব পাঠালে আমার বাবা মা না করে দিলেও পরে ওদের নানান অজুহাত কথাবার্তায় এসে বিয়ে না দিয়ে পারে না। আমাদেরও মনে হতো ভাইয়া বোধহয় আপুকে ভীষণ ভালোবাসে, তো বিয়ে হয় খুব ধুমধাম করে। আমার আপুর 1 টাকাও খরচ হয়নি, সব ওরাই করেছে স্বেচ্ছায়। আপুকে পেতে খুব বেগ পোহাতে হয়েছিল কি না, তাই খুশি হয়ে তারাই সব করেছিল। এভাবেই বিয়ের পর 3 বছর গেল। আস্তে আস্তে সব অন্যরকম হলো। আপুর স্বামী নাকি ছোটবেলা থেকে ভীষণ মেজাজি, তাই আপুর হাতে 3টা আঙুল না থাকার সত্ত্বেও আপুকে বিয়ে করতে চাওয়ায় তার পরিবার তেমন আপত্তি করেনি, ছেলেকে ভয় পায় বলে। কিন্তু বিয়ে হয়ে যাবার পর ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে নানানভাবে অপদস্থ করে ভাইয়ার অনুপস্থিতিতে। ভাইয়া জানতে পেরে সবাইকে সাবধান করে। বাবা মায়ের সাথে ঝামেলাও হয়, কিন্তু নিজেও আপুকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতো সে। আপু ওনার উপর কোনো কথা বলতে পারে না, বললেই শাস্তি দেয় নানানভাবে। সাইকোদের মতো বিহেভ করে। এদিকে আপুকে মারধর অপমান করবে, আবার আপুকে ছাড়া থাকতেও পারবে না। তারপর একটু ইতস্তত করে মেহা আবারও বলে, কিছুদিন আগে একবার আপু অজ্ঞান হয়ে গিয়েছিল। ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে স্বামী স্ত্রীর অতিরিক্ত মেলামেশার কারণে এমন হয়েছে। কি লজ্জার কথা। এসব অবশ্য কেউ জানে না। আমি তো এমন নানান গোপন খবর সংগ্রহ করে থাকি, সেই হিসেবেই জানি আর কি। তো এবার ভেবে দেখ কতটা জালিম। আমার আপুকে সারাদিন কতভাবে নির্যাতন করে। তারপর আপু সুস্থ হলে আপুকে বলে বাড়ি আসতে চাই সে। আমার মনে হয় ভাইয়া আপুর মধ্যে কোনো ঝামেলা চলছিল আগে থেকে, বা আপু কোনো কারণে বেশি কষ্ট পেয়েছে। না হয় আমার আপু ওর স্বামীর উপর তেমন কথা বলে না, তো আপু নিয়ে এসেছিল। এরপর আর যেতে চাচ্ছে না, দুলাভাই নিতে চাইলেও যেতে চাচ্ছে না। তারপর আপু গতকাল আবার অসুস্থ হয়ে গেলে আবার ডক্টর দেখায়। তারপর সবাই জানতে পারি ও প্রেগনেন্ট। সারা রাত কারো ঘুম হয়নি খুশিতে, কিন্তু ও স্বামীর কাছে ফিরতে চাচ্ছে না দেখে আবার সবাই টেনশনে আছে। কি জানি কি হবে। দুলাভাই নিয়ে যাবে আপুকে যেভাবেই হোক, সেটা জানি। আর আপু প্রেগনেন্ট জানলে তো কথাই নেই। কিন্তু ব্যাটা একটু শাস্তি পাক, এটাই চাচ্ছিলাম। আমার পরীক্ষার সময় আপু আর তার বিয়ের ডেট ফেলেছিল, একটুও মজা করতে পারেনি। আমার এখনও মনে পড়ে। শাস্তি পাক ওই ব্যাটা, আমিন। প্রাণেশা জানতে চায় ওর আপুর হাতে আঙুল নেই কেন। ছোট থাকতে একবার অ্যাক্সিডেন্ট করেছিল, তখন আঙুল কেটে গিয়েছিল 3টা, সেই থেকেই আর কি। মিস, আপনি সাদা ড্রেস পরে আছেন, এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হচ্ছে না। মেহেরিন মার্কেট থেকে টুকটাক কিছু জিনিস কিনে বাড়ি ফিরবে ভেবেছিল। বাড়িতে ফোন করে বলেছে নিউ মার্কেটের ওখানে গাড়ি পাঠাতে, এতক্ষণে এসে যাওয়ার কথা। কিন্তু একটু আগে ড্রাইভার কাকা কল দিয়ে জানালো গাড়িতে কিছু সমস্যা হয়েছে, মাঝ রাস্তায় আটকে পড়েছে হঠাৎ। এই কথা শুনে মেহেরিন হাঁটতে শুরু করে। রিক্সা নিয়ে চলে যেতেই পারত, কিন্তু ওপাশে ফুটপাতের ওপর কিছু দোকান দেখা যাচ্ছে, বিভিন্ন কালারের ফুল, চুড়ি, দুল, চুলের ক্লিপ সহ মেয়েদের আরও নানা রকম জিনিসপত্র দেখা যাচ্ছে।
সে হাঁটতে হাঁটতে ওগুলো দেখতে যায়, কিন্তু এর মধ্যে বৃষ্টি চলে এসেছে। দোকানিরা নিজেদের মালপত্র গুছিয়ে নিচ্ছে। সবাই বৃষ্টি থেকে বাঁচাতে নানা জায়গায় আশ্রয় নিচ্ছে। পুরো জায়গাটা এখন খালি বলতে গেলে। দোকানপাট তুলে নিয়েছে দেখে সে আরো কিছুটা দূরে চলে গেলে হেঁটে হেঁটে ওদিকে কেউ নেই। ওখানে দাঁড়িয়ে সে ভিজছে, ভালোই লাগছে। এভাবে হঠাৎ বৃষ্টি চলে আসবে আশা না করলেও এভাবে ভিজতে মন্দ লাগছে না ভেবে দু হাত মেলে দিয়ে বৃষ্টি বিলাস করছিল। হঠাৎ কারো কণ্ঠে ধ্যান ভাঙে। ছাতা হাতে দাঁড়ানো সুদর্শন এক যুবক তাকেই বলছে কথাটা, কিন্তু কি কারণে বলল তা বুঝতে না পেরে জিজ্ঞাসু চোখে তাকায়। যুবকটা আবারও বলে, আপনি সাদা ড্রেস পরেছেন। তো মেহেরিনের অবুঝ প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে যুবকটা তার শরীরে একবার চোখ বোলায়। মেহেরিনেতে হতভম্ব হয়। আজাইরা মানুষ রাস্তায় অচেনা মেয়েকে হঠাৎ বলছে যে সাদা ড্রেস পরেছে, আবার কারণ জিজ্ঞাসা করলে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। তবুও মাথা ঠান্ডা রেখে আনমনে নিজের দিকে তাকায় সে। আর অমনি হতবাক হয়। হায় আল্লাহ, সে তো খেয়ালও করেনি এত কিছু। মেহেরিন সংকুচিত হয়ে যুবকটার দিকে তাকায়। কি করবে বুঝতে পারছে না এই মুহূর্তে। এমন বোকামো করা তার উচিত হয়নি। এদিকটায় বেশি মানুষ না থাকলেও সে খেয়াল করে দেখেছে যে কয়জন আছে তারাই চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। সে যুবকটিকে কোনোভাবে ধন্যবাদ জানিয়ে একটা রিক্সা পাওয়ার আশায় এদিক ওদিক তাকায়। অচেনা লোকটা যেচে ওকে সাহায্য করেছে ঠিক, কিন্তু এমন প্রস্তাবে সে সন্দিহান চোখে তাকায়। এই বৃষ্টির মধ্যে রিক্সা বা গাড়ি কোনোটাই পাবেন না। আমার গাড়িতে আসুন। কোথায় যাবেন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। লোকটার কথা শুনে মেহেরিন তবে কিছু বলবে তার আগে লোকটা তাকে ধমক দিয়ে বলে, এভাবে তাকানোর কিছুই নেই। আমি কোনো মেয়ে ধরা নই। আপনাকে সাহায্য করতেই বলা। আপনি উঠুন গাড়িতে। আশেপাশের মানুষের দৃষ্টি মোটেও সুবিধার নয়, আর না আপনার বাহিক অবস্থা। তাড়াতাড়ি উঠুন। উঠতে বলেছি না? এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে বেশি ভালো লাগছে। বাইরের মানুষকে দেখাতে হবে না। গাড়িতে উঠো, আমি দেখব। মেহেরিন ধমক শুনলেও এমন অপমানজনক কথার বিপরীতে কিছুই বলতে চেয়েছিল, কিন্তু লোকটার রাগী চেহারা দেখে কেন জানি কিছুই বলতে চেয়েও পারল না। লোকটার খুলে দেওয়া দরজা দিয়ে গাড়িতে ঢুকে গেল। গাড়িতে উঠে সবার আগে মেহেরিনকে একটা তোয়ালে দিয়ে লোকটা মাথা মুছে নিতে বলে। সে থমথমে মুখ নিয়ে মাথা না মুছে গায়ের ওপর জড়ায় ওটা। আগে মাথা মুছুন, তারপর গায়ে দিয়েন। লাগবে না। লাগবে। আগে মাথা মুছুন। আপনার সমস্যা কি জানতে পারি? আপনি কে? আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। তখন আমাকে হেল্প করেছেন, এজন্য ধন্যবাদ। এবার আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিন, তাহলেই হবে। আপনার ঠান্ডা লেগে যাবে মেহেরিন। আগে মাথা মুছুন। আপনার শরীরে এতক্ষণ যখন অশ্লীল নজর দেইনি, এখনো দিব না। নিশ্চিন্তে মাথা মুছুন। আপনি আমার নাম জানলেন কিভাবে? সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি মাথা মুছুন। আমি ঠিকভাবে আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। জানতে হবে না কেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? বলেছি তো, না জানলেও চলবে। চলবে না, বলুন আপনার উদ্দেশ্য কি? আমাকে চিনেন কিভাবে? না হলে আমি গাড়ি থেকে লাফ দিব। তুরাগকে এমন করতে দেখে ভ্রু টান টান করে ঠান্ডা চোখে দেখে, তারপর কোনো কথা না বলে ড্রাইভ করতে থাকে। আপনি বলছেন না কেন? আমি কিন্তু সত্যি সত্যি লাফ দিব। তুরাগ হঠাৎ গাড়ি থামিয়ে দেয়, তারপর ওর দিকে ফিরে বিরক্ত মুখে বলে, আপনি তো আগে এমন বকবক করতেন না। অনেক পাল্টে গেছেন দেখছি। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিব বলছি তো, নাকি? আপনি কে? মেহেরিন ভয়ার্ত চোখে তাকিয়ে বলে, কারণ লোকটার কোনো কথা তার সুবিধার লাগছে না। সে নাকি আগে বকবক করতো না, কিন্তু এই লোক এসব জানলো কিভাবে? মেহেরিনকে ভয় পেতে দেখে তুরাগ দীর্ঘশ্বাস ফেলে। আমাকে আপনি মনে করতে পারছেন না মেহেরিন? লোকটার কথায় কেমন এক ধরনের আক্ষেপ, অভিমানের সুর পেল মনে হচ্ছে তার, যদিও চোখে মুখে তেমন কিছুর আভাস নেই। আপনাকে আমার চেনার কথা। ও, আপনি তো চিনতেও পারছেন না। মনে রাখবেন কিভাবে? আপনি কে? আমার চেনার কথা কেন? অন্তিককে তো চেনেন, মনেও আছে নিশ্চয়ই। মেহেরিন হঠাৎ অন্তিকের নাম আসায় একটু থমকায়। অন্তিক ভাইয়ের নামটা আজও তাকে অনেক জ্বালায়। শুনলেও কেমন নিজেকে ভগ্ন ভগ্ন লাগে। অন্তিকের নাম শুনতেই ওর চেহারার পরিবর্তন দেখে তুরাগ চোখ বন্ধ করে নেয়। অন্তিক ভাইয়ের কথা বলছেন, তাকে কিভাবে চেনেন? হ্যাঁ,
আপনার মামাতো ভাই অন্তিকের কথাই বলছি। আমি তার খালার ছেলে হই, তুরাগ। মেহেরিন হতবাক হয়ে তাকায়। তুরাগ মানে যার জন্য অয়ন্তীকে দেখতে আসার কথা ছিল কাল, কিন্তু ভাইয়ার কারণে ক্যান্সেল করেছে সবাই সেটা। আপনি মানে অন্তিক ভাইয়ের খালাতো ভাই? মানে কাল? হ্যাঁ, সেই, যার জন্য অয়ন্তীকে দেখতে যাচ্ছিল সবাই কাল। মেহেরিন সংকুচিত হয়ে যায়, কোনো কথা বলে না। সে ভাবে তার ভাইয়ের জন্য বেচারা কাল বউ দেখতে আসলো না, অপমানিত বোধ করছে হয়তো, আর তাই শাসাতে চাইছে না তো মেহেরিনকে। এমন আজগুবি ভাবনা চলে আসে তার মাথায়। সে তো আজ জানে না তুরাগ নিজেও আপত্তি করে দিয়েছিল শেষ মুহূর্তে অয়ন্তীকে দেখতে, তার জন্যই। মেহেরিনকে তুরাগ আগে থেকে ভালোবাসতো। বড় হয়ে এই মেয়েটাকে সে 2-3 বার দেখেছে খালার বাড়িতে। প্রথম দেখা থেকেই ওকে ভালোবাসতো সে, কিন্তু তখন এটাও বুঝে গিয়েছিল সে যাকে ভালোবাসে তার মনে অন্য কেউ। তুরাগ মেহেরিনকে তেমন কাছ থেকে কখনো সেভাবে পায়নি। সেই 2 কি 3 দিন দেখার ভালোবাসার এই মেয়েটা, ছোট মেয়েটার মনে অন্তিক আছে জেনে সে আর কখনো নিজের মনের খবর ওকে জানানোর কথা ভাবেনি, আর না বলার জন্য দেখা পেয়েছে মেহেরিনের। সে তো এত বছর ভেবেছিল অন্তিকের সাথে মেয়েটা প্রেমের সম্পর্কে রয়েছে হয়তো এতদিনে। ওকে অনেক ভুলতে চেয়েছিল কিন্তু পারেনি। তারপর সেবার জানতে পারে অন্তিকের বিয়ে হয়েছে। সে আর কিছু শোনেনি। অন্তিকের বিয়ে হয়েছে কথাটা শোনার পর মেহেরিনকেই বিয়ে করেছে ভেবেছিল। তারপর একদিন শুনে তার বাবা মা একটা মেয়ে দেখতে যাবে ঠিক করেছে তার জন্য। সে কখনো কোনো রাগ করে না, কারণ তার এসব নিয়ে তখন আর কোনো অনুভূতিই নেই। যেদিন বাড়ির সবাই মেয়ে দেখতে যাবে সেদিন সকালে অফিসে যাওয়ার সময় গাড়ি থেকে অন্য একটা গাড়িতে মেহেরিনকে দেখেছিল তুরাগ। হয়তো বাবা মায়ের সাথে মামা বাড়িতেই যাচ্ছিল। ওকে দেখে পুরনো অনুভূতি কেমন তাজা তাজা লাগছিল। অস্থির হয়ে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। তারপর কথায় কথায় গাড়িতে ওর পাশে বসে থাকা চাচাতো ভাইয়ের কাছে জানতে পারে আজকে অয়ন্তীকেই নাকি দেখতে যাচ্ছে সবাই, তার খালাতো বোন অয়ন্তীকে। সে ভীষণ অবাক হয়। তারপর তার চাচাতো ভাই আবারও বলে, সেদিন তোর খালা ছোট মাকে বলেছে, শুনলাম তোর খালাতো ভাই আন্তিক নাকি কোনো বোবা মেয়ে একটা বিয়ে করেছে। সত্যি নাকি? এত বড় আইনজীবী হয়েও বোবা মেয়েকে বিয়ে করলো, দেখিস তুই? বোবা মেয়ে? তোকে সব কে বলেছে? তুই শিওর এসব শুনেছিস? তোর খালাই তো বললো তার ছেলের বউ কথা বলতে পারে না, তাই ওকে বাড়ি রেখে এসেছে বলে চিন্তা হচ্ছে। মেয়েটা নাকি কিছু মুখে ফুটে চায় না। আমাকে কি বয়রা লাগে যে উল্টাপাল্টা শুনবো? তারপর নিজে খোঁজ লাগিয়ে সব জানতে পারে। অয়ন্তিকের বিয়ে মেহেরিনের সাথে হয়নি, অন্য কারোর সাথে হয়েছে। মেহেরিন এখন অন্য কারো, ওর বিয়ে হয়নি। এ কথা শুনে সে অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে থাকে, কি কি জানি ভাবছে। তারপর হঠাৎ মাকে ফোন দিয়ে অয়ন্তীকে দেখতে যেতে মানা করে দেয়, অথচ ওনারা তখন সরোয়ার বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিলেন। তুরাগকে অনেক বোঝালেও সে নিজের কথাই অনড়। তার মা এসবের কারণ জানতে চাইলে সে বলে দেয় মেহেরিনের কথা। সে বিয়ে করলে ওই মেয়েটাকে করবে, আর কাউকে না। তুরাগ এসব ভেবে মেহেরিনের দিকে তাকায়। এখন মনে পড়ছে আমাকে? না মানে সেভাবে মনে নেই। আপনার সাথে কি আগে কখনো দেখা হয়েছিল? 3 বার দেখা হয়েছিল। তুরাগ বিড়বিড়িয়ে বলে, 3 বার দেখায় আপনি আমার মনে রাজ করে ফেললেন, অথচ আমাকে আপনি সামান্য মনের কোণেও জায়গা দিলেন না, যে জীবনে চলার পথে কখনো দেখা হলে চিনতে পারবেন। এরপর অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলে না। মেহেরিন বলছে না ভয়ে, দ্বিধায়। আর তুরাগ কি ভাবছে তা সেই জানে। সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করেছিল সে। মেহেরিন কি বলবে খুঁজে পাচ্ছে না। এদিকে এদিক সেদিক তাকায়। আবার তুরাগ ঘুমিয়ে গেল না কি দেখে বুঝতে পারছে না, তাই আবারও বিরক্ত নিয়ে বসে থাকে। ভেজা কাপড়ে অস্বস্তি হচ্ছে তার। বলছিলাম আপনার বেশি ঘুম পেলে বাড়িতে গিয়ে ঘুমাতে পারেন, এখানে আরাম পাবেন না। আমাকে একটু কষ্ট করে বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমান প্লিজ। ওর কথা শুনেও তুরাগের কোনো হেলদোল দেখা যায় না। এরপর আরো 5 মিনিট কেটে গেলে তুরাগ হঠাৎ চোখ খুলে বলে, আমি এতক্ষণ নিজেকে প্রস্তুত করছিলাম কিসের জন্য আপনি জানেন? মেহেরিন অবাক হয়ে তাকিয়ে মাথা নাড়ায়। আপনাকে প্রস্তাব দিতে। আমি আপনাকে বিয়ে করতে চাই মেহেরিন। আপনাকে ভালোবাসি অনেক বছর,
কিন্তু আপনি তখন মামাতো ভাইয়ের প্রেমে মত্ত। আমি দূরে সরে গিয়েছিলাম আপনার মনে অন্য কেউ আছে জেনে। মনে মনে ভালোবেসে গেলেও কখনো আপনার সামনে আসিনি। তারপর আপনি বিদেশে চলে গেলেন। একদিন শুনলাম অন্তিক ভাই বিয়ে করেছেন। আমি ভেবেছিলাম আপনার সাথেই হয়েছে, তাই আর কিছু জানতে চাইনি ওই ব্যাপারে। গতকাল জানলাম আপনার সাথে অন্তিক ভাইয়ের বিয়ে হয়নি, অন্য কারোর সাথে হয়েছে। এতে আপনি কষ্ট পেলেও আমি ভীষণ খুশি হয়েছিলাম, বিশ্বাস করুন। তাই আপনাকে আর ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে না। সৃষ্টিকর্তা আপনার ভালোবাসার পূর্ণতা না রেখে হয়তো আমার ভালোবাসার পূর্ণতা লিখে রেখেছেন। আমাকে ফিরিয়ে দিবেন না। এরপর মেহেরিনা আর কোনো কথা বলেনি, কেমন স্তব্ধ হয়েছিল। বাড়ি গিয়ে সে এটা নিয়ে অনেক ভাবে, কিন্তু কোনো কুলকিনারা পায় না। তারপর সেদিন রাতে হঠাৎ বাবা মা ডেকে বলে তার জন্য নাকি একটা বিয়ের প্রস্তাব এসেছে, যেটা তাদের সবার ভালো লেগেছে। এখন বিয়ে না দিলেও মেহেরিনের মতামত পেলে তারা এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চায়। তারপর আবার জানায় ছেলে নাকি তুরাগী। এ কথা শুনে সে আর কিছু বলেনি, সম্মতি দিয়ে দেয়। মেহেরিন অনেক ভেবেছে, আর সব শেষে তার একটা কথাই মাথায় আসছে, সেটা হলো সৃষ্টিকর্তা আপনার ভালোবাসার পূর্ণতা না রেখে হয়তো আমার ভালোবাসার পূর্ণতা লিখেছেন। আমাকে ফিরিয়ে দিবেন না।